আমাকে সাহায্য করুন। কি হয়েছে? কি হয়েছে? আমার স্বামী পরশুদিন থেকে নিখোঁজ, এখনো বাড়ি ফেরেনি। এক মিনিট একটু শান্ত হয়ে যান, কাঁদবেন না। আপনার স্বামীকে আমরা খুঁজে বের করব। বলুন কি হয়েছে? পরশুদিন সকালে উনি অফিস গিয়েছিলেন, অফিস থেকে এখনো বাড়ি ফেরেনি স্যার। তো আপনি ওনাকে ফোন করেছিলেন? আমি ওনাকে ফোনে ট্রাই করেছিলাম কিন্তু ফোন সুইচড অফ বলছে স্যার। তাহলে ওনার অফিসে ফোন করুন। আমি ওনার অফিসেও গিয়েছিলাম কিন্তু অফিস থেকে বলছে যে উনি পরশু বিকেল 5টায় অফিস থেকে বেরিয়ে গেছেন, তাও ট্যাক্সিতে। পুলিশের কাছে ওনার নিরুদ্দেশ হওয়ার রিপোর্ট লিখিয়েছিলেন? হ্যাঁ স্যার, লিখিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে ওনার কোনো বিপদ হয়েছে, তাই তো আমি আপনাদের কাছে এসেছি স্যার। এরকমটা কেন মনে হচ্ছে আপনার? এই কিছুদিন আগে আমার স্বামী রাকেশ নামে এক অপরাধীর বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিয়েছিল, যে কারণে ওর জেল হয়ে যায়। এখন ওর কিছু বন্ধু প্রায়ই আমাদের ফোনে হুমকি দিয়ে ভয় দেখায় যে ও জেল থেকে ছাড়া পেলে ও গিরিশকে ছাড়বে না। গিরিশ আপনার স্বামী? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা বলতে পারবেন, এই রাকেশকে কোন জেলে পাঠানো হয়েছিল? স্যার নাসিক জেলে। নাসিক জেলে? অভিজিৎ, নাসিক জেলে ফোন করো, খোঁজ নাও এই রাকেশের ব্যাপারে। স্যার। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছিলাম সিআইডি থেকে। আগে হ্যাঁ, আপনার জেলে রাকেশ নামে একজন কয়েদি আছে। রাকেশ? হ্যাঁ রাকেশ। হ্যাঁ ছিল স্যার, কিন্তু ছাড়া পেয়ে গেছে। ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ স্যার। কবে? পরশু ছাড়া পেয়েছে। পরশু ছাড়া পেয়েছে? সেটাই হয়েছে যেটার ভয় ছিল। ওরা বোধহয় গিরিশকে কিছু করে দিয়েছে। এক মিনিট ম্যাডাম, দেখুন আপনি একটা কাজ করুন, এই রাকেশের ছবি আর ওর অ্যাড্রেসটা পাঠান আমাদের। স্যার বাড়িটা তো এটাই মনে হচ্ছে, কিন্তু তালা লাগানো তো। হ্যাঁ ঠিক আছে। একটু শুনুন, এটা রাকেশের বাড়ি তো? হ্যাঁ, এই তো পরশুই জেল থেকে ছাড়া পেলো। আবার কোনো গন্ডগোল করেছে নাকি ও? হ্যাঁ, সেটাই ভেবে নিতে পারেন। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন রাকেশ কোথায় গিয়েছে? জিনিসপত্র এমন ভাবে গোছাচ্ছিল যেমন ভাবে কেউ দেশে যায়। স্যার ও আবার কোথাও পালানোর চেষ্টা করছে না তো? হতে পারে। হ্যাঁ, এই সামনেই একটা বাস স্ট্যান্ড আছে, হয়তো ওখানেই গেছে। ও বাস স্ট্যান্ডে গেছে? যে কোনো ভাবেই রাকেশ যেন আমাদের হাত থেকে না যায়। এই লোকটাকে তুমি দেখেছো? আরে শুনছেন ম্যাম? আচ্ছা, আপনি কি একে এখানে দেখেছেন? দেখেননি? এক্সকিউজ মি, আপনি কি এই লোকটাকে দেখেছেন? আচ্ছা দাদা, একটু শুনুন, এদিকে দেখুন, ফটোটা দেখুন। আচ্ছা, আপনি কি লোকটাকে দেখেছেন? আরে আশ্চর্য লোক তো। কি হচ্ছে, শরীর খারাপ নাকি? ঠিক আছে, আমরা ভেতরে এসে দেখাচ্ছি, ওখান থেকে নড়বেন না। শহর ছাড়ার বড্ড তারা দেখছি। হ্যাঁ না, কোনো তারা নেই, বাড়িতে যাচ্ছি আমার। আপনারা কারা? বিপদ। এটা কিরকম পদ্ধতি কারোর সঙ্গে কথা বলার? তাহলে ভালো পদ্ধতিটাই দেখাই কথা বলার। নিখিল, একটু দেখাও তো একে। গিরিশ কোথায়? স্যার আমি জানি না স্যার, আমাকে যেতে দিন স্যার। গিরিশ কোথায় বল? কে গিরিশ? স্যার আমি কোনো গিরিশকে মারিনি স্যার। মেরেছো? আমরা শুধু জিজ্ঞেস করেছি গিরিশ কোথায়। হঠাৎ করে মারার কথাটা কোথা থেকে এলো? ওই মুখ ফসকে বলে ফেলেছি। মুখ ফসকে বেরিয়ে গেছে? আচ্ছা, তাহলে বল কি করেছিস তুই গিরিশের সাথে, বল। স্যার গিরিশের খুন হয়ে গেছে স্যার আমার হাতে। গিরিশকে তুই খুন করেছিস? কেন মেরেছিস তুই গিরিশকে? ওর সাক্ষীর জন্যই আমাকে জেলে যেতে হয়েছিল, আমি আমার বদলা নিয়ে নিয়েছি। এর আগে তো শুধু তুই জেলেই গিয়েছিলি,
এবার তোকে ফাঁসিতে ঝোলানো হবে, বুঝেছিস? আমি আপনার পায়ে ধরছি স্যার, আমাকে বাঁচিয়ে দিন। গিরিশের লাশ কোথায়? আমি সবকিছু বলছি স্যার। এবার আমি বেঁচে যাব তো? আর আমি তো আপনাদের লাশ কোথায় আছে সেটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ, বিরাট বড় কাজ করেছিস তুই। আমাদের ভুলে যেতে হবে না যে তুই একটা জীবন্ত লোককে মেরে ফেলেছিস। আস্তে আস্তে, সাবধানে। বডি বাইরে বের করো। বের করো, বাইরে বের করো। সাবধানে। আরে, এ তো গিরিশ নয়, এ তো অন্য কেউ। এটা কি? এটা কি করে হতে পারে স্যার? স্যার, গিরিশকে তো আমি এখানেই পুঁতে দিয়েছিলাম। এই লোকটাকে, একেও তুই খুন করেছিস না? না 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 স্যার, তাহলে? আমি সত্যি কথা বলছি স্যার, আমি শুধু গিরিশকেই মেরেছিলাম। এই লোকটাকে আমি তো জানিও না স্যার। আচ্ছা, লোকটা কে তুই জানিস না? বডিটাকে ভালো করে চেক করো। মাই গড, একে তো গলা টিপে মেরেছে। এর একটা জুতো তো দেখতে পাচ্ছি না। দেখো তো ওই জুতোটা পাওয়া যায় কিনা। গিরিশকে তুই কিভাবে মেরেছিস? গুলি করে মেরেছিলাম স্যার। গুলি মেরেছিস? আর একে তুই গলা টিপে মেরেছিস? হ্যাঁ, কেন? একেও তো তুই খুন করেছিস? হ্যাঁ না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি একে খুন করিনি। এই লোকটা কে আমি জানি না স্যার। স্যার, জুতোটা তো পেলাম না, হ্যাঁ। কিন্তু এই ভাঙা মোবাইল পেয়েছি। মনে হয় এটা এরই। হ্যাঁ, জুতো পাওয়া যায়নি, কিন্তু মোবাইলটা পাওয়া গেছে। এটা কি? নিখিল, স্যার। কাজল, খোঁড়ো এই জায়গাটা, দেখো ভেতরে কোনো লাশ আছে কিনা। এটা তো গিরিশের লাশ। স্যার, আমি বলেছিলাম না আপনাকে, গিরিশকে আমি এখানেই পুঁতে রেখেছি স্যার। এর বুকে গুলি লেগেছে।
ডক্টর সালুকে, মানুষ যখন কারুর প্রেমে পড়ে তখনই কিন্তু তার চোখে ডুব দেয়। তার মানে তুমি বলতে চাইছো ডক্টর সারুখে লাশের সঙ্গে প্রেম করছেন? স্যার, এরকমটা আমি কখন বললাম? আমি তো শুধু বলতে চেয়েছিলাম যে আমি যখনই আমার স্ত্রীর চোখে ডুব দিয়ে দেখতে যাই তো তখন মাটি কাঁপতে শুরু করে, আরে না স্যার, ভূমিকম্প হয়ে যায়, তাই না? তুমি তোমার বউকে ভালোবাসো না তার মানে? করি তো আরে স্ত্রীকেই তো ভাই আমি- অভিজিৎ, এর স্ত্রীকে একটু ফোন করো। না না স্যার, আমি আপনার কাছে হাত জোর করছি, আমার স্ত্রীকে ফোন করবেন না। তাহলে কিন্তু ফ্রেডি, যতক্ষণ তুমি ল্যাবে দাঁড়িয়ে থাকবে একটাও কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ব্যাস। আমার স্ত্রী দিব্যি। এনিওয়ে বস, এ দেখো, দেখতে পাচ্ছো? এর চোখে তো আস্তরণ পড়েছে। একদম ঠিক বস। আর এরকমটা কেন হয়েছে? আমরা সবাই জানি মানুষের মৃত্যুর পর যখন চোখে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন চোখটা শুকিয়ে যাওয়ার জন্য তার আইবল সফট হয়ে যায়, নরম হয়ে যায়, আর তারপরেই এরকম অবস্থা হয়। কিন্তু সালুকে মৃত্যুর 48 ঘন্টা পরে তো এই সমস্ত হয়। এক্স্যাক্টলি স্যার, এই লোকটির মৃত্যু হয়েছে পুরো 2 দিন আগে। সালুকে স্যার, এই গিরিশের মৃত্যুও তো 2 দিন আগেই হয়েছিল। হ্যাঁ বস, এই দুজনের মৃত্যু প্রায় একই সময় হয়েছে। এই গিরিশের মৃত্যু হয়েছে রাত্রি 11টার সময়, আর এই দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে রাত্রি প্রায় 11:15টার সময়। তার মানে এদের দুজনের মৃত্যুর মধ্যে মাত্র 15 মিনিটের ফারাক। না স্যার, না স্যার, এ কথা সত্যি নয়। আমি শুধু গিরিশকে খুন করেছি স্যার, গিরিশকে। এই দ্বিতীয় বডিটা কোথা থেকে এলো আমি জানি না স্যার। দুজন লোকের মৃত্যু ঘটেছে মাত্র 15 মিনিটের ব্যবধানে। গিরিশকে খুন করা হয়েছে আর দ্বিতীয় লোকটাও মারা গেছে সির্ফ 15 মিনিটের ব্যবধানে। ওই খুনটা স্যার ওই দ্বিতীয় লোকটা করেছিল হয়তো স্যার। তার মানে দুটো খুনি ছিল, আর দুটো লাশই ওরা একই জায়গায় পুঁতে দিয়েছে। হ্যাঁ, এসব কি করে হলো স্যার? আমার কিচ্ছু জানা নেই স্যার। এটার একটাই মানে দাঁড়ায়, রাকেশ বাবু হয় দুটো খুনি একে অপরকে ভালো করে চিনতো, না হলে খুনি একজনই হবে, একজন। তুমি ছাড়া আর কেউ ছিল না ওই জায়গাতে, আর জায়গাটা খুবই নির্জন। তো তাহলে দ্বিতীয় কোনো লোক জানতে পারলো কি করে ওই জায়গাটার ব্যাপারে? হ্যাঁ স্যার, ওখানে আরো একটা লোক ছিল। ছিল না? এবার এসেছো রাস্তায়। কে ছিল? আমি আপনাদেরকে সব শুরু থেকে বলছি স্যার। ওই দ্বিতীয় খুনটা ওই গাড়ির লোকটাই করেছে স্যার। খুব ভালো গল্প। খুন করার বদলে যদি তুমি উপন্যাস লিখতে না, তাহলে কিছু টাকাও চলে আসতো, তাই না? স্যার
স্যার আমি গল্প কেন বানাবো স্যার? স্যার, একটা খুন করলেও ফাঁসি হবে, আর দুটো খুন করলেও। আপনারা চাইলে দুটো খুনের দোষী আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারেন। হ্যাঁ, এবার বল, কোথায় তুই দেখেছিস ওই সাদা রঙের গাড়িটা দাঁড়িয়ে থাকতে? হ্যাঁ, তাড়াতাড়ি বল, মনে কর। স্যার, হ্যাঁ, এখানেই কোথাও একটা দাঁড়িয়েছিল। ঠিক করে মনে করে বলো, কোথায় দেখেছিলে? স্যার, আমার তো মনে হচ্ছে এই লোকটা নাটক করছে। এখানে নিয়ে এসে ও শুধু আমাদের সময়টাই নষ্ট করছে। মনে পড়েছে স্যার। মনে পড়েছে? হ্যাঁ। কোথায় দেখেছিস তাড়াতাড়ি বল। স্যার, হ্যাঁ, এখানে আশেপাশেই কোথাও একটা হলুদ রঙের বোর্ড আছে। গাড়িটা তার সামনেই দাঁড়িয়েছিল স্যার। হলুদ রঙের বোর্ড? হ্যাঁ স্যার। কেমন ধরনের বোর্ড? ওর উপরে কি পোস্টার লাগানো ছিল না কিছু লেখা ছিল? সেটা মনে নেই স্যার। আচ্ছা ঠিক আছে প্যাট্রিক, তুমি আর নিখিল চারপাশটা ভালো করে দেখো কোনো হলুদ রঙের বোর্ড আছে কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি দেখো। দেখ ভাই, অকারণে কিন্তু আমাদের খাটিয়ে মারিস না। তোর ঠিকঠাক মনে আছে তো যে বোর্ড এখানেই ছিল? হ্যাঁ, এখানেই ছিল, এখানেই। স্যার, এখানে আসুন স্যার, এখানেই বোর্ডটা। ও, এই বোর্ডটাই সেটা? হ্যাঁ স্যার। গাড়ি এখানেই দাঁড়িয়ে ছিল? হ্যাঁ স্যার, গাড়ি এইখানেই কোথাও একটা দাঁড়িয়ে ছিল, এই বোর্ডটার সামনেই। এটা তো ইঞ্জিন অয়েল। তোমরা চারপাশটা ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, এ দেখুন স্যার। স্যার, এটা সেই জুতোটা যেটা আর একটা লাশের পায়ে ছিল না। ও, তার মানে হলো খুনি লাশটাকে টানতে টানতে ওই দিকে নিয়ে গেছে পুঁতে ফেলার জন্য। হয়তো সেই সময় ওর পা থেকে জুতোটা খুলে গেছে। একটা কাজ করো, আশেপাশে কোনো গ্যারেজ বা মেকানিক আছে কিনা দেখো। হতে পারে গাড়ি রিপেয়ারিং করে এখান থেকে নিয়ে গেছে, বা কোনো ক্রেনওয়ালা আছে কিনা সেটা দেখো। হতে পারে গাড়ি টেনে এখান থেকে নিয়ে গেছে। হ্যালো, হ্যাঁ, কোথায় খারাপ হয়েছে? না, হ্যাঁ, হয়ে যাবে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এক্সকিউজ মি, বলুন। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। বলুন স্যার, কি ব্যাপার? এটা বলুন, কালকে রাতে 34 নম্বর জাতীয় সড়কে সাদা রঙের কোনো গাড়ি কি আপনি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমাদের ওই গাড়ির মালিক ফোন করে বলেছিল যে ওনার গাড়ি নাকি খারাপ হয়ে গেছে, আর উনি কোনো মেকানিকও পাচ্ছেন না। তো আমরা ওনার গাড়িটা টো করতে চলে যাই। এই কি গাড়ির মালিক? জানি না স্যার, আমরা যখন ওখানে পৌঁছলাম সেখানে কেউ ছিল না, শুধু গাড়িটাই ছিল স্যার। তো বিনা মালিকের গাড়ি আপনারা টো করে নিয়ে চলে এলেন? রাত তখন 2:30 বেজে গেছিল, আর আমরা ভাবলাম যে গাড়ির মালিক হয়তো বাড়ি চলে গেছে, আর আমরা ওই গাড়িটাকে টো করে নিয়ে আসি। এই মুহূর্তে গাড়িটা কোথায়? আমাদের গ্যারাজে স্যার। আচ্ছা, গাড়িটা কি আমরা দেখতে পারি? হ্যাঁ, চলুন। কোথায় গাড়িটা? এই গাড়িটা স্যার। এইটা খুলুন। আচ্ছা, এটাই কি সেই গাড়ি যেটা তুমি পরশু রাতে দেখেছিলে? দেখো, ভালো করে দেখো। হ্যাঁ স্যার, এই গাড়িটাই ছিল। এই গাড়িটা ছিল? তুমি জোর দিয়ে বলতে পারছো? হ্যাঁ স্যার,
ঠিক আছে, গাড়িটার ভেতর বাইরে ভালো করে চেক করো। কিছু পেলে কাজল? না স্যার। নিখিল? না স্যার, কিন্তু অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে এখান থেকে। দুর্গন্ধ আসছে? হ্যাঁ স্যার। দুর্গন্ধ আসছে মানে ওটা হয়তো ডিকির থেকে আসছে। নিখিল, ভেতরটা স্প্রে করো, দেখো কোনো রক্তের দাগ আছে কিনা। এক মিনিট, এই দেখো রক্তের ছাপ রয়েছে। তাহলে এটাই সেই গাড়ি যেটাতে আরেকটা লাশ নিয়ে যাওয়া হয়েছে জঙ্গলে পুঁতে ফেলার জন্য। আরটিওতে খবর নাও, এই গাড়ির মালিকের নাম কি? গাড়ি নাম্বার BG-A78209, সাদা রঙের গাড়ি। আপনার তো? হ্যাঁ, এই গাড়িটা তো আমার নামই আছে, কিন্তু আমার ছেলে এটাকে নিয়ে গোয়া গেছে। কবে বেরিয়েছে গোয়া যাওয়ার জন্য? পরশুদিনই। কেন, আমাদের গাড়ি কি চুরি হয়ে গেছে? আগে না। আর আমার ছেলে অমিত? ও হয়তো ঠিকই আছে। সিআইডির লোকদের বাড়িতে ঢুকতে দেখি বুঝতে পেরেছি কিছু না কিছু গন্ডগোল আছে। আপনারা বলছেন না কেন, ব্যাপারটা কি? দেখুন, ব্যাপারটা হলো আপনার গাড়িতে একটা লাশ নিয়ে যাওয়া হয়েছে জঙ্গলে পুঁতে ফেলার জন্য। কি বলছেন আপনি? আমার গাড়িতে লাশ কি করে এলো? সেটা তো আপনার ছেলে অমিতই বলতে পারবে, কারণ ওর কাছেই তো গাড়িটা ছিল। হোয়াট ননসেন্স! আমার ছেলে কলেজে পড়ে, ও লাশ নিয়ে কেন যাবে গাড়িতে? কার হাতে কখন খুন হয়ে যায় এটা বলা মুশকিল, আর একবার খুনটা হয়ে গেলে সেই খুনটাকে লুকোনোর জন্য কে কি করতে পারে সেটা বলা আরো মুশকিলের। তুমি এক কাজ করো, ও অমিতকে ফোন করো, দেখো কোথায় আছে। ফোন করুন তাড়াতাড়ি। অমিতের ফোনটা তো বন্ধ করা আছে। খুন করার পরে সাধারণত খুনি ফোনটা বন্ধই রাখে। এই বারবার আমার ছেলেকে খুনি বলে বদনাম করবেন না প্লিজ। এই ছেলেটা? এটা আমাদের ছেলে অমিত। এর নাম অমিত? হ্যাঁ। কি সরল না! ওকে দেখে কখনো মনে হয় যে ও কোনোদিন কাউকে খুন করতে পারে? আগে না, এ কাউকে কোনোদিন খুন করতে পারে না। ফেডরিক, ফটো দেখাও। একবার এই ফটোটা দেখুন। একে কখনো দেখেছেন আপনারা? না, একে তো এর আগে কোনোদিন দেখিনি। এর নাম হলো রাকেশ। হতে পারে অমিতের মুখ থেকে নামটা কখনো শুনেছেন? আগে না, কোনোদিন না। কি ব্যাপার স্যার, কোনো চিন্তার ব্যাপার নেই তো? দেখুন, আই এম সরি, কিন্তু আপনার ছেলে অমিত এখন আর পৃথিবীতে বেঁচে নেই। অমিত আমাদের ছেড়ে কি করে যেতে পারে? আসুন স্যার, এরা সব অমিতের ক্লোজ ফ্রেন্ডস, যাদের নাম আমাদের অমিতের মা বাবা বলেছিলেন। তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ অমিতের মৃত্যুর ব্যাপারটা। তাহলে তোমরা বলো, অমিতের সঙ্গে কি কারোর কোনো ঝগড়া ছিল, কোনো শত্রুতা? না স্যার, অমিত তো সবার বন্ধু ছিল। ইনফ্যাক্ট কলেজে সব থেকে পপুলার। ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। আচ্ছা, অমিতের গোয়া যাওয়ার কোনো প্ল্যান ছিল কি? গোয়া?
আমাদেরকে ছাড়া আমাদের না বলেই ও গোয়া কেন যেতে যাবে? আমরা সবাই প্রতি বছর মার্চ মাসে যাই গোয়া। এটাও তো হতে পারে অমিত একাই গোয়া যাওয়ার প্ল্যান করেছিল। না স্যার, ও আমাদেরকে না নিয়ে গোয়া যেতেই পারে না। আর যদি ও গোয়া যেত তাহলে আমাদেরকে নিশ্চয়ই বলতো। অমিতের যখন গোয়া যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তাহলে ওর বাড়ির লোকেদের মিথ্যে বলতে গেল কেন? স্যার হয়তো অমিত মিতার সঙ্গে আলাদা কোথাও যেতে চাইছিল, মানে হয়তো ওরা শুধু দুজনেই। মিতা? এই মিতাটা কে? স্যার অমিতের গার্লফ্রেন্ড। ও, মিতা অমিতের গার্লফ্রেন্ড। তো ওর ফোন নাম্বার বা অ্যাড্রেস তো নিশ্চয়ই থাকবে তোমাদের কাছে। মিতা বাড়িতে আছে? মিতা তো অমিত আর ওর বন্ধুদের সাথে গোয়া বেড়াতে গেছে। কিন্তু কি হয়েছেটা কি? আপনারা কারা? দেখুন, আমরা সিআরডি থেকে এসেছি, আর হঠাৎ করে আমরা অমিতের লাশ খুঁজে পেয়েছি। কি? অমিত অমিত মারা গেছে? আমার মেয়ে মিতাও তো ওর সাথে ছিল। মিতা ঠিক আছে তো? মিতা কোথায়? আচ্ছা, ওর আবার কিছু হয়নি তো? মিতার ব্যাপারে এখন পর্যন্ত তো আমরা কিছু জানতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করছি ওকে খোঁজার। বাকি বন্ধুরা তো শহরেই আছে। আর অমিত গোয়ায় যায়নি। হ্যাঁ? আচ্ছা, অমিত আর মিতার মধ্যে ঝগড়া বা মনোমালিন্য? না না, ওরা দুজন তো একে অপরকে খুব ভালোবাসতো। আমরা তো পরের বছর ওদের দুজনের বিয়ে দেওয়ার কথা ভাবছিলাম। সচিন, এই ফটোটা ভালো করে দেখুন। এই লোকটিকে চেনেন আপনারা? আজকের আগে তো একে কখনো দেখিনি। ইনি কে? এই লোকটার নাম হলো রাকেশ। রাকেশ একজন খুনি, আর আমরা সন্দেহ করছি যে অমিতকে খুন এই রাকেশই করেছে। স্যার, অমিত আর নিতার ফোন রেকর্ডস পেয়ে গেছি স্যার। 3 দিন আগে যখন ওরা গোয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, তখন একজন এদের দুজনকে ফোন করে স্যার। একজন লোক দুজনকে ফোন করেছিল? নাম্বারটা কি? স্যার ওই লোকটার নাম্বার এই যে স্যার 1020806117। এই নাম্বারটা কার নামে আছে? স্যার মোবাইল কোম্পানির লোকেরা খোঁজ নিচ্ছে কার নাম্বার এটা। হ্যাঁ, কিন্তু মোবাইল কোম্পানি তো বলতে পারবে যে এদের দুজনের নেটওয়ার্ক কোথায় ছিল। স্যার ওদের ফোনের লাস্ট নেটওয়ার্ক লোকেশন ছিল কানাকিয়া রোডের আশেপাশে। কনাকিয়া রোডের আশেপাশে? কনাকিয়া রোড তো জঙ্গলের পাশ থেকেই গেছে স্যার, যেখানে আমরা ওই দুটো লাশ পেয়েছিলাম। তাহলে দয়া, মিতার ফোন ওইখানেই বন্ধ হয়েছিল, তার মানে হলো যে মিতার জীবনও বিপন্ন। হ্যাঁ, আমরা কনকিয়া রোডে পৌঁছে গেছি। ওকে স্যার, আমার তো মনে হয় মিতার মোবাইল ফোনটাও এখানে আশেপাশেই কোথাও পেয়ে যাব। শুধু মিতা যেন সুস্থ থাকে, তা না হলে ওর বাড়ির লোকদের কি যে মনের অবস্থা হবে। হ্যাঁ ফেডরিক, সেটাই। পৃথিবীতে সন্তান হারানোর দুঃখের মতন কিছু নেই। আরে, রাস্তা তো এখানেই শেষ হয়ে গেছে। আরে বাপরে, এত জঙ্গল যে লাশ তো সহজেই লুকানো যাবে। স্যার এটাও তো হতে পারে মিতাকে কেউ কিডন্যাপ করেছে আর ও বেঁচে আছে। হ্যাঁ, কিন্তু কিডন্যাপ করলে কিডন্যাপাররা টাকা চাইতো, ফোনটা তো করতো। ওখানে একটা বাড়ি আছে। খুনি ভেতরে থাকতে পারে, সাবধানে থেকো। আমি তাহলে বাইরেই থাকছি। কেন, ভেতরে আসতে ভয় লাগছে? তা নয় স্যার, মনে করুন যদি খুনি এখান থেকে পালাবার চেষ্টা করে, তাই বাইরেও তো কারো থাকা উচিত, তাকে স্বাগত জানানোর জন্য। হ্যাঁ, কিন্তু ঘুমোবে না? না স্যার। নিখিল, তুমি ওই দিকটা যাও, ওই দিকটা। আর কাজল, তুমি এদিকটা যাও।
মিতা বেঁচে আছে? একে তোলো। কাজল, নিখিল, একে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। আস্তে, তাড়াহুড়ো করো না। এখন কেমন আছো মিতা? ভালো আছি। আপনারা? মা, ওরা সিআইটি থেকে এসেছেন আর ওনারাই তোমার জীবন বাঁচিয়েছেন। আমাকে বাঁচিয়েছেন? রিল্যাক্স, মাথার উপর এতটা জোর দিতে হবে না। তোমার এখন আর কোনো ভয় নেই। মিতা, একটা কথা বলবে? কি তোমাকে নিয়ে গিয়েছিল জঙ্গলে? ওই জঙ্গলটাতে অমিত, অমিত, আমার অমিতকে মেরে ফেলেছে। আমার চোখের সামনেই আমার অমিতকে মেরে ফেলেছে। নিজেকে সামলানোর চেষ্টা করুন। কে মেরেছে ওকে? রকি, ওর নাম হলো রকি। এই রকিটা কে? একটা উন্মাদ লোক। অনেকদিন থেকে আমাকে বিরক্ত করছিল আর আমাকে বলছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি তাকে বলনি যে তুমি অমিতকে বিয়ে করবে ঠিক করেছো? বলেছিলাম ওকে, কিন্তু এক নম্বরের উন্মাদ ছিল। আরো বলল যে তুমি শুধু আমার আর শুধু আমাকেই বিয়ে করবে। তাহলে এই কথাটা তুমি তোমার মা বাবাকে বলনি কেন? অ্যাকচুয়ালি আমি ওনাদের টেনশনে ফেলতে চাইছিলাম না, তাই জন্যই এই কথাটা আমি অমিতকে বলেছিলাম। আর অমিত ওকে আলাদা দেখা করার জন্য ডেকেছিল। এখানেই তো তোমরা ভুলটা করেছো। ওই পাগলটার সাথে অমিত একা দেখা করতে গেল। কিন্তু আমরা তো এটা জানতাম না যে ব্যাপারটা এত দূর করিয়ে যাবে। অমিত তো ওকে খুব ভালো করে বোঝাতে চেয়েছিল, কিন্তু ওই লোকটা অমিতের গলা টিপে ওকে মেরে ফেললো। তাহলে তুমি অজ্ঞান হলে কি করে? আমি অমিতের লাশের পাশে বসে বসে কাঁদছিলাম। এর মধ্যেই কেউ পিছন থেকে এলো আর মাথাতে খুব জোরে মারলো, আর তারপর আমি অজ্ঞান হয়ে যাই। পেছন থেকে তোমার মাথায় কেউ মেরেছে? রকি, রকি, এই রকি দেখতে কেমন? রকি, দেখো আমাদের কম্পিউটারে এর কোনো রেকর্ড। স্যার, এই রকি কোনো পুরনো ক্রিমিনাল নয় স্যার। ও আমাদের কোনো রেকর্ডসে নেই। রেকর্ডসে নেই? অভিজিৎ,
রকি রকি অভিজিৎ জানতে পেরেছে এই রকি আসলে কে? কে স্যার? এই রকি এখানেই আছে, এখানেই আছে আমাদের মধ্যে। অমিত যাওয়ার পর আমার খিদেও চলে গেছে। এবার আমি এই পুরো জীবনটা একা কিভাবে কাটাবো বলো তো? বাহ মিতা দেবী, বাহ! আপনার ভালোবাসার গভীরতা দেখে তো আমার দু চোখে গ্লিসারিন লাগিয়ে কাঁদতে ইচ্ছা করছে। আপনি আমার মেয়ের অনুভূতিকে নিয়ে মজা করছেন? একদম না কৈলাস বাবু, আমরা তো উল্টে মিতার ভাবনার কদর করছি। এই জন্যই তো আমরা অমিতের খুনিকে ধরে নিয়ে এসেছি। সত্যি আপনারা রকিকে পেয়ে গেছেন? থ্যাংক ইউ সো মাচ। রকিকে কি তুমি দেখতে চাও? এসো এসো, রকির সঙ্গে দেখা করাচ্ছি। বিবেক, এই হলো রকি। রকি, ফ্রেডরিক, এও রকি। সচিন, এও রকি। এরা তিনজনেই রকি। রকি। এসব কি রসিকতা হচ্ছে? রসিকতা আমরা করছি না কৈলাস বাবু, রসিকতা আপনার মেয়ে করছে। এই দেখুন, দেখুন এই ছবিটা, এইটাই হলো রকি। আপনার মেয়ে মিতার বানানো রকির কাল্পনিক ছবি। এই তো তোমার রকি, হ্যাঁ? যার চোখ বিবেকের মতো, যার কান আর চুল ফেডরিকের মতো, আর এর নাক সচিনের মতো। এই তোমার রকি তো? হোয়াট ননসেন্স! আপনারা আমার মেয়ের ওপর মিথ্যা দোষারোপ করছেন। আপনারা রকিকে ধরতে পারেননি, সেই কারণে আমার মেয়েকেই দোষী সাব্যস্ত করছেন। রকিকে তো আমরা তখন ধরবো যদি কোনো রকি থাকে, কিন্তু এই চেহারার তো কোনো মানুষই নেই। যদি রকি বলে কেউ নাই থাকে তাহলে অমিতকে কে খুন করলো? অমিতকে খুন আপনার মেয়ে মিতা করেছে। মিতা, পাগলামি একদম করবে না। কেউ আমার কাছে আসার চেষ্টা করবে না, না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। মিতা, ছেড়ে দাও ওকে। আমি ওকে ছাড়বো না, ওকে মেরে ফেলবো, কিন্তু কেউ কাছে আসবে না। মিতা, তুমি আমাদের কাছে সারেন্ডার করো। একদম নয়, আমি ওকে কিছুতেই ছাড়বো না। কি করছিস মিতা? পাগল হয়ে গেলি নাকি? ছেড়ে দে ওনাকে। তুমি মাঝখানে কথা বলো না মা, তুমি এই ব্যাপারটা সম্পর্কে কিচ্ছু জানো না। মায়ের সাথে জোর গলায় কথা বলতে নেই, কেউ শেখায়নি এটা। ঠিকই বলেছেন আপনারা, রকি নামে আসলে কোনো লোকই নেই। অমিতের খুনটা ওই বিকাশ করেছিল। এই বিকাশটাকে? বিকাশ আমার পুরনো বয়ফ্রেন্ড। 2 বছর আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছিল। তারপরে অমিত আমার জীবনে আসলো, কিন্তু কি? কিন্তু 6 মাস আগে আমার সঙ্গে বিকাশের আবার দেখা হয়, আর তারপর আবার ওকে ভালোবেসে ফেলি। আর তুমি বিকাশকে বলেছো যে অমিতকে খুন করে দিতে। তাহলে আমরা কি করতাম বলুন? আমি কতবার বলেছিলাম ওকে যে আমাদের রাস্তা থেকে সরে যাও, কিন্তু ও আমাদের কথা কিছুতেই শুনছিল না। আর তারপর একদিন বিকাশ অমিতের গলাটা ততক্ষণ টিপেছিল ততক্ষণ না পর্যন্ত মারা যায়। অমিতের লাশটা সেই জায়গাতেই কেন পুঁততে গেল যেখানে আরো একটা লাশ পোঁতা ছিল? বিকাশ তো অমিতের লাশটা নদীতেই ফেলতে যাচ্ছিল, কিন্তু অমিতের গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। আর বিকাশ রাকেশকে দেখে ফেলে গিরিশের লাশ পোতার সময়। বিকাশ ভেবেছিল যে ও যদি অমিতের লাশটা ওখানেই পুঁতে দেয় তাহলে ও আর কোনোদিনও ধরা পড়বে না, আর ওই দ্বিতীয় লাশের খুনির ঘাড়ে এই লাশের খুনের দায়টাও চেপে যাবে। আর তুমি আমাদের সামনে অজ্ঞান হওয়ার অভিনয় করলে, তাই তো? বলো, বিকাশ কোথায়? বিকাশ কোথায় আছে আমি আপনাদের সেই কথাটা কিছুতেই বলবো না। তুমি কি মনে করেছো
আমরা বিকাশের কাছে পৌঁছতে পারবো না? হ্যাঁ, অমিত মারা যাওয়ার আগে অমিতের ফোনে আর তোমার ফোনে একটা ফোন এসেছিল 1020806117 নাম্বার থেকে, তাই তো? ওই নাম্বারটা বিকাশের। কে? কাজল, বিকাশকে ফোন করো। পুরবি। হ্যালো বিকাশ, আমি মিতা বলছি। মিতা, এটা কার নাম্বার? আর তোমার গলাটা এরকম লাগছে কেন? বিকাশ, খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে। আমি এক বান্ধবীর ফোন থেকে তোমাকে ফোন করছি। সিআইডি সবকিছু জানতে পেরে গেছে। কি? সিআইডি জানতে পেরে গেছে? হ্যাঁ, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। ঠিক আছে, তুমি আমার সঙ্গে সোডালা গেটে দেখা করো, ঠিক 1:30টার সময়। 1:30টার সময় দেখা করছি সোডালা গেটে। তাহলে চলো মিতা, ওর সাথে দেখা করি 1:30টা নাগাদ।